আসছে বাজেটে প্রত্যক্ষ করের উপর জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আকারে বড় নয়, বাস্তবমুখী বাজেট চায় সাধারণ মানুষ। বাজেট যদি লম্বা হয় কিন্তু কাজের কাজ কিছু হয় না, ওটা আমরা চাই না। পাবলিক ডিমান্ড যেটা, পাবলিক ডিমান্ড অনুযায়ী আমাদের বাজেটটা হয়। গোপালগঞ্জে দুটি ভবন সংস্কারে কোনো কাজ করেনি ঠিকাদার ও শিক্ষা প্রকৌশলী। নির্বাহী প্রকৌশলী হাতিয়ে নিয়েছে 25 লাখ টাকা। না, এরকম কোনো রিপেয়ারিং এর কাজ কোনো কিছুই হয়নি। পরে যে ছাদ আমরা যেখানে ক্লাস করি বেঞ্চের উপরে পুরোটাই ভাঙা। নোয়াখালীর সুবর্ণচরে বিশুদ্ধ পানির তীব্র সংকট, মিলছে না গভীর নলকূপেও। অপরিকল্পিতভাবে নলকূপে স্থাপনে নেমে গেছে পানির স্তর। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দফার বৈঠক সফল। আলোচনা এগিয়ে নিতে সম্মত উভয় পক্ষ। আশার আলো দেখছে ইরানিরা। এবং লা লিগায় লেগানেসকে 1-0 গোলে হারালো বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটির বড় জয়, ড্র করেছে আর্সেনাল। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। প্রবৃদ্ধি ধরে রাখতে আসছে বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা একটি বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের। মূল্যস্ফীতি কমাতে আর অর্থনীতির দুরবস্থা দূর করতে তাই প্রত্যক্ষ করের উপর নজর বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। সাধারণ মানুষও চায় আকারে বড় নয়, বাস্তবমুখী বাজেট। ইশাত সোহেলের ক্যামেরায় এম এ আজিবের রিপোর্ট। আসছে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা। রাজনৈতিক সরকার না থাকায় এবার জাতীয় সংসদে উপস্থাপন হচ্ছে না বাজেট। অর্থ উপদেষ্টার ঘোষণায় সংক্ষিপ্ত যে বাজেট আসছে তা কতটুকু জনগণের প্রত্যাশা পূরণ করবে? অর্থনীতির দুরবস্থা দূর করতেই বা কেমন হওয়া উচিত এবারের বাজেট? মূল্যস্ফীতিতে শেখ হাসিনা সরকারের আমল থেকেই টালমাটাল বাজার। সরকার পতনের পর তারল্য সংকটে দুরবস্থায় ব্যাংক খাত, নিম্নমুখী রপ্তানি ও তলানিতে থাকা রিজার্ভ পুনরুদ্ধার চলমান এখনও। এরই মধ্যে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণার চাপ অন্তর্বর্তী সরকারের মাথায়। তবে এবার বাজেটের আকার বড় না করে বাস্তবমুখী বাজেট দেখতে চায় সাধারণ জনগণ। খেটে খাওয়া মানুষেরও প্রত্যাশা বাজেটে স্বস্তি ফিরুক বাজার ও দেশের অর্থনীতিতে। না, বাজেট সম্পর্কে কিছু বুঝি না আমরা। তেল মেল ডাল চাইলে আমরা মূল্য কম হইতো, আমরা খাইয়া ফেরা বাচ্চা থাকতাম। বাস্তবমুখী এবং শর্ট হলে ভালো হবে, একটাই কারণ যে বাজেট যদি লম্বা হয় কিন্তু কাজের কাজ কিছু হয় না, ওটা আমরা চাই না। বাজেটটা যাতে আরো ভালো হয়, পাবলিক ডিমান্ড যেটা, পাবলিক ডিমান্ড অনুযায়ী আমাদের বাজেটটা হয়। অর্থনীতি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের এ গবেষক মনে করেন মূল্যস্ফীতি কমাতে বাজেটে প্রত্যক্ষ করের উপর নজর বাড়াতে হবে সরকারের। বাজেটের মূল যে তিনটা দিক, একটা হলো যে রাজস্ব আহরণ, রাজস্ব ব্যয় এবং উন্নয়ন ব্যয়। এই তিনটা দিকের ক্ষেত্রেই কিন্তু মূল্যস্ফীতির একটা বড় ভূমিকা থাকে। রাজস্ব আয়ের ক্ষেত্রে যদি আমরা অপ্রত্যক্ষ করের উপরে না চাপ দিয়ে যদি প্রত্যক্ষ করের উপরে দেই এবং সেটাও যদি আমরা ভিত্তি এবং যেসব কর ফাঁকি আছে সেগুলো রোধ করি, এটা ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে চলতি অর্থবছরের থেকে আগামী অর্থবছরে বাজেটের আকার বাড়তে পারে 51,000 কোটি টাকা, যেখানে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.5%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ বাড়তে পারে 5,000 কোটি টাকা, বেতন ভাতায় 8,000 কোটি টাকা আর সুদ পরিশোধ বাড়তে পারে 7,000 কোটি টাকা। মূল্যস্ফীতি 7% মধ্যে রাখার চেষ্টা করা হবে। বাড়তে থাকছে বাজেটের আকার, তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব হয় না। তাই ঋণের বোঝা কমাতে ব্যয় সাশ্রয়ী হওয়ার পরামর্শ তার। রাজস্ব আদায় আমরা এতই বেশি করে ফেলবো যে ঘাটতি আমরা কমাতে পারবো, সেটাও আমার মনে হয় না। সুতরাং এইবারে যেটা আমাদের চেষ্টা করতে হবে সেটা হলো যে কিভাবে আমরা এই অর্থ যেটা আহরণ করা, সেই আহরণটাকে যদি আমরা আরেকটু বাড়াতে পারি এটা প্রকৃতপক্ষে, এবং দ্বিতীয় হলো যে ব্যয়টা করা এটা যদি আমরা সাশ্রয়ীভাবে করতে পারি। 2025-26 অর্থ বছরের বাজেট সংক্ষিপ্ত আকারে 50 থেকে 60 পৃষ্ঠার হতে পারে, যার কর ব্যবস্থাপনা ব্যবসাবান্ধব করা হবে বলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।
গোপালগঞ্জে একটি সরকারি কলেজের পরিত্যক্ত ভবন সহ দুটি ভবনের সংস্কারের টেন্ডার আহ্বান করে কোনো কাজ না করেই প্রায় 25 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। টেন্ডারে দেখানো হয়েছে 49 প্রকারের কাজ, তবে টেন্ডার আহ্বানের মাধ্যমে কাজের বিষয়ে জানেন না কলেজ কর্তৃপক্ষ। আর মুখে কুলু পেটেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। জাবরুল ইসলাম বাঁধনের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ, অথচ সেই ভবন ও পাশের প্রশাসনিক ভবনের সংস্কার সহ বেশ কয়েকটি মালামাল ক্রয়ে টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যেখানে ব্যয় ধরা হয় 24,85,150 টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দেয়া কার্যাদেশে দেখা যায় তরল হ্যান্ড ওয়াশের দুটি খালি বোতলের মূল্য ধরা হয়েছে 14,000 টাকা। শুধু তাই নয়, প্রতিটি পানির ট্যাপ 9,000, শাওয়ার মিক্সচার 6,000, ফ্যানের রেগুলেটর 1,500, 5টি এসি স্থানান্তরে 50,000, প্রতিষ্ঠানে না থাকা সত্ত্বেও 8টি এয়ার কুলার মেরামতে 33,000 আর রং করায় ব্যয় ধরা হয়েছে প্রায় 12.5 লাখ টাকা। এমন ক্রমে গিয়ে ঠেকেছে 49-এ। 2024 সালের 7 মার্চ আহ্বান করা হয় টেন্ডার। মেসার্স পিআর প্রকৌশলী নামে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয় 13 জুন। কাজের মেয়াদ দেখানো হয় 13 নভেম্বর পর্যন্ত। অথচ এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে কোনো কাজই হয়নি বলছে কলেজের কর্মকর্তারা। আর মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। না, এরকম কোনো রিপেয়ারিং এর কাজ কোনো কিছুই হয়নি। তো আমি দেখভাল করিনি, আমি তো অফিস প্রশাসনিক কাজ করছি। হ্যাঁ, আসলে তো কাজ হয়েছে, কাগজপত্র। উপরে যে ছাদ আমরা যেখানে ক্লাস করি বেঞ্চের উপরে পুরোটাই ভাঙা। টেন্ডারের মাধ্যমে কোনো কাজ হয়নি জানান তৎকালীন অধ্যক্ষও। বিষয়টি খোঁজ নিয়ে জানানোর কথা বলেন কলেজের চলতি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ। আর বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে ক্যামেরায় কথা বলতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী। এটা কমিটির মাধ্যমে হয়েছে, ডিসি অফিস জড়িত, এসএসএফ জড়িত, পুলিশ জড়িত, সবাই জানে এই বিষয়গুলো। এটা আমি সাক্ষাৎ দিতে পারবো না, তাহলে আপনার কমিটির ইয়ের মাধ্যমে আসতে হবে। না, আমার সময় তো হয় নাই। হোস্টেলের থেকে আসছে, আমাদের মহিলা হোস্টেলের যে কিছু মালামাল আসছে বা কিছু ফার্নিচার আসছে, ওইটা ছাড়া আমার আমলের কোনো কাজ হয় না। আসলে যেটা কেনা হয়েছে ওটা কোথায় কি আছে বা আদৌ আছে কিনা, এগুলো আমি সমস্ত কিছু দেখে তারপরে আপনাদের তথ্য দিতে পারবো। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন শিক্ষানুরাগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গভীর নলকূপেও মিলছে না পানি। খাবার পানি, গোসল এবং গৃহস্থালী কাজের ব্যবহারের পানির জন্য রীতিমতো হাহাকার চলছে। অপরিকল্পিতভাবে নলকূপ স্থাপন করায় ভূগর্ভস্থ পানির যথেষ্ট ব্যবহার এবং খাল, বিল সহ ভূ উপরিভাগের প্রাকৃতিক জলাধারাগুলোর বেহাল দশার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মত সংশ্লিষ্টদের। মাওলা সুজনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গত 2 মাস থেকে পানির অভাবে চরম দুর্বিষহ জীবন কাটাচ্ছেন নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরবাসী। গ্রীষ্মের তাপপ্রবাহ বাড়ার সাথে পাল্লা দিয়ে পানির এই সংকট যেন আরো তীব্র হচ্ছে। দিনের পর দিন ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য এখন নলকূপ চেপেও পাওয়া যাচ্ছে না পানি। পানি শূন্য হয়ে আছে আশেপাশের খাল, বিল, পুকুর, জলাশয়গুলোও। খাবার পানির জন্য দূর দূরান্তে ছুটতে হচ্ছে স্থানীয়দের। খাল, বিল, জলাশয় একবারে শুকিয়ে গেছে, এখন তো পানি নেই, কোথাও কোনো পানি নেই। যে আমাদের এত বড় পুকুরও পানি নেই। যেগুলো ডিপ টিউবওয়েল বসানো, এগুলা তো অধিকাংশগুলোতে পানি নেই। মানুষের পানির খাওয়ার কষ্ট, আশেপাশে দূরে থেকে আনি পানি খাইতে হয়, গোসল করতে কষ্ট। এখানে লাইনে দাঁড়াচ্ছি পানির জন্য, আমাদের বাড়িতে পানি নাই, এই জন্য পানি নিতে আসছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে গাড়ি যুগে বিভিন্ন স্থানে খাবার পানি সরবরাহ করা হচ্ছে, তবে চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল বলে জানিয়েছে অধিদপ্তরের কর্মীরা। প্রত্যেক পয়েন্টে গিয়ে প্রত্যেক ইউনিয়নে একদিন করে আমরা প্রতিদিন পানি সরবরাহ করতেছে। যেখানে যাচ্ছি সেখানে খুব চাহিদা, ওনারা কলসি বান্ডু নিয়ে মানে আমরা যাওয়াটা বাকি, লগে লগে ওনারা মানে খুব বেশি হাহাকার অবস্থা এটা দেখা যাচ্ছে। সুবর্ণচরে এভাবে পানি সংকট চলতে থাকলে পরিবেশ, প্রকৃতি ও জনজীবনে বড় ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা। আমাদের বড় বড় 10-15টি খাল রয়েছে যেগুলা বিশাল প্রশস্ত এবং অনেক লম্বা। এই খালগুলোকে যদি আমরা পুনঃখনন করে
এবং বৃষ্টির পানি সঞ্চয় করতে পারি, তাহলে আমাদের শুষ্ক মৌসুমে এই সেচ সংকট দূর হবে। পানির সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সুবর্ণচরে একটা প্রাকৃতিক জলাধার মেঘনা লেক, সেটি আমরা খননের জন্য ইতোমধ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটা আমরা এই কাজে অগ্রসর হচ্ছি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তথ্য অনুযায়ী সুবর্ণচরে কৃষি কাজে ব্যবহারের জন্য 245টি সেচ পাম্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া অনুমোদনহীন আরও অন্তত 3000 সেচ পাম্প বসিয়েছে কৃষকরা। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কোথাও মিলছে না পানি। নিউজ ডেস্ক, দেশ টিভি। কলার সঙ্গে মিশিয়ে খেয়ে অভিনব কায়দায় পাচার করা হচ্ছে ইয়াবা, যে আবার পরে পায়ুপথ দিয়ে বের করে বিক্রি করা হচ্ছে মাদক সেবীদের কাছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই পাকস্থলিতে করে ইয়াবা পাচারের কৌশল বেছে নিয়েছে একটি চক্র। বগুড়া শহরে ঢাকার রংপুর মহাসড়কের ভবের বাজার ও চকসূত্রাপুর এলাকা থেকে এক নারী সহ 3 জনকে গ্রেপ্তারের পর বিষয়টি সামনে আসে। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের রিপোর্ট। 20,000 টাকা চুক্তিতে নিজের পাকস্থলিতে করে টেকনাফ থেকে ইয়াবার চালান আনা হচ্ছিল বগুড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি জব্দ করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। পরে পায়ুপথ দিয়ে 40 ঊর্ধ্ব এই ব্যক্তির পেটে পলিথিনের পোটলায় থাকা শত শত পিস ইয়াবা বের করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি আলম জানান, পলিথিনে ইয়াবা ঢুকিয়ে স্কচ টেপে পেঁচিয়ে প্রথমে কলার সঙ্গে মেশানো হয়। সেখান থেকে 34 পোটলা ইয়াবা গিলে খান তিনি। প্রতি পোটলায় 50 পিস করে 1700 পিস ইয়াবা তার পাকস্থলিতে নেন আলম। এই কাজের জন্য তার 20,000 টাকা পাওয়ার কথা ছিল। গিলে খাইছি, গেলাম তো এখান থেকে বগুড়া থেকে যায়, ওখান থেকে এরা পাড়াই দিল, যায় আমি কলা দিয়ে খাইয়া দেয় চলে আসার পরে ছাড়েরা দেব। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আলম প্রথমে অস্বীকার করলেও শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর তার পাকস্থলিতে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে চিকিৎসকের পরামর্শে দুপুর পর্যন্ত 15 পোটলায় থাকা 750 পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সন্দেহজনকভাবে ওখান থেকে 2 জনকে আমরা আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা প্রাথমিকভাবে তার দেহ তল্লাশি করে তখন তার কাছে আমরা পাই নাই। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা জানতে পারি যে আপেল নিজে স্বীকার করে যে সে বিশেষ কায়দায় তার পেটের ভিতরে 34টি টুকলাই ইয়াবা পেটের ভিতরে প্রবেশ করিয়ে এগুলো নিয়ে আসছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের একাধিক মামলার আসামি পলাতক যুবলীগ নেতা ও বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারের অর্থায়নে মাদকের এই কারবার চলছে বলে দাবি পুলিশের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। টাঙ্গাইল পৌরসভার পার্ক বাজার, ক্লাব রোড, বাজিতপুর সড়ক সহ বিভিন্ন সড়কে খানাখন্দ ও গর্তের কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন এসব সড়ক সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম ভোগান্তিতে পৌরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পারছেন? অভিজিৎ, যেমনটি বলছিলাম, সড়কের বেহাল দশা, এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন এবং স্থানীয়দের মতামত কি আমাদেরকে জানাবেন? জি স্নেহা, আপনি জানেন যে এই টাঙ্গাইলের যে গুরুত্বপূর্ণ প্রবেশপথ টাঙ্গাইলের, এটি হচ্ছে এলজিডি থেকে এই শহরের আদালত পাড়া সহ এই শহরের প্রবেশপথে এই মেন সড়ক, এটি যে মানুষ হচ্ছে টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড হয়ে যে কারণে যানজট পড়ে, সেই যানজট এড়াতে মূলত বিকল্প সড়ক হিসাবে এটি ব্যবহার করে থাকে। এবং এই সড়কটি ছাড়াও টাঙ্গাইলের কাকমারি সড়ক এবং পার্কের বাজার সড়ক, ক্লাব রোড এবং বাজিতপুর সড়ক সহ বিভিন্ন যে সড়কগুলো রয়েছে, সেই সড়কের দীর্ঘদিন সংস্কার না হওয়াতে এই ভোগান্তির চিত্র তৈরি হয়েছে। পাশাপাশি এই সড়কের যে টাঙ্গাইলের যে সড়কের বেহাল দশার বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। জেলার পৌর প্রশাসক যিনি রয়েছেন শিহাব রায়হান, তিনি বলছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন না। এবং জানেন যে গত 3 বছর যাবৎ এই টাঙ্গাইলে এই সংস্কার কাজ হয়নি, যেটি হয়েছে সেটি স্থায়িত্ব না হওয়াতে মানুষের দুর্ভোগ কমেনি। এবং স্থানীয়রা বলছেন যে এই কর্মকর্তাদের দুর্নীতি সহ এই সংস্কারের যে সংস্কার হয়েছে সেই সংস্কার দীর্ঘমেয়াদী না হয় তাদের কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা একটু এই সড়কটিতে যিনি একজন যাতায়াতকারী রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো যে এই সড়কটি কি অবস্থায়, কেমন হচ্ছে। আমরা তো এই রাস্তা দিয়ে সকালে একবার যাই, দুপুর একবার আসি, আবার রাত্রিবেলা যখন বাড়িতে যাই।
এত কষ্ট, মানে ধুলা বালি ভাঙ্গাচোরা রাস্তা, যা অনেক সময় যানজটে দাঁড়িয়ে থাকতে হয়, এত কষ্ট হয় যা বলার উপায় নাই। মাঝে মাঝে দেখি যে অ্যাম্বুলেন্স দিয়ে যখন রুগী নিয়ে হাসপাতালে যাইতে হয় বহুত কষ্ট, রুগীরও কষ্ট, আবার গাড়ি নিয়ে তো যাওয়াই যায় না, অনেক সময় দাঁড়িয়েও থাকতে হয়। এই জন্যে যদি প্রশাসনের যদি নজর দিত এবং রাস্তাটা সংস্কার করে দিত তাহলে মানুষের অনেক উপকার হইতো। তিনি বলছিলেন যে এই যে মানুষের যে ভোগান্তি, যদি এই প্রশাসন যদি উদ্যোগ নিত তাহলে এই তারা শান্তিতে এই সড়কটিতে চলাচল করতে পারতো। এছাড়া এই সড়কটিতে এই জেলার প্রশাসক সহ ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই সড়ক ব্যবহার করেন এবং নিয়মিতই তারা এই সড়কটিতে গেলেও যে খানাখন্দ যে গর্তর সৃষ্টি হয়েছে সেটি কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। পাশাপাশি শহরের যে অন্যান্য সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু বেহাল দশায় পড়ে রয়েছে। তবে স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে যেন এই পৌরসভার নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য যেন এই সংস্কার কাজ করা হয়। এই ছিল টাঙ্গাইলের খানাখন্দ সড়ক নিয়ে আমার কাছে সর্বশেষ। স্নেহা। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম টাঙ্গাইল পৌরসভার কয়েকটি রাস্তার বেহাল দশা যে পরিস্থিতি সেই সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 1432 নদসাতের প্রতিবাদে রাতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। আগুনে পোড়ানো ফ্যাসিবাদের মুখবয়ব ও শান্তির পায়রা মোটিভ ছাড়াই উদযাপন করা হবে নববর্ষে আনন্দ শোভাযাত্রা, জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ। এদিকে আগুনের ঘটনা তদন্তে চারুকলার ডিনকে আহ্বায়ক করে 4 সদস্যের কমিটি গঠন ও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে ঢাবি প্রশাসন। আরো জানাচ্ছেন সহকর্মী এনাই নাহিদ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 1432 নস্যাৎ চেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মানববন্ধন। শনিবার রাতে ঢাবি চারুকলা অনুষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় এতে অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ সহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ অংশ নেন। মোটিফে আগুনের ঘটনার বিচার দাবি করে নববর্ষের প্রাক্কালে সময় স্বল্পতার কারণে ফেস্টিবাদের মুখাবয়ব মোটিফ নির্মাণ আর সম্ভব নয় বলে জানান এই শিক্ষক। শিল্প তৈরি যেভাবে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া 1-2 দিনের মধ্যে সম্ভব নয়, এটা কোনোভাবেই সম্ভব না। আমরা 20 দিন আগে থেকে শুরু করেছি। চারুকলা অনুষদের ডিন আজহারুল জানান, আগুনে পুড়িয়ে দেয়া ফেস্টিবাদের মুখাবয়ব ও শান্তির পায়রা মোটিফ ছাড়াই সবার অংশগ্রহণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হবে। আমরা যে চেতনা নিয়ে আসলে এই কাজটা করছি, এই চেতনায় আমাদের আঘাত এসেছে, আমাদের শিল্প চেতনা আঘাত এসেছে। আর এমনিতেও এই স্বাধীন দেশের মতন একটা উন্মুক্ত একটা জায়গায় যে কনসেপ্ট থেকে আমরা সবাইকে আসলে আহ্বান করেছিলাম, আমরা সেই জায়গাটায় এখন দ্বিগুণ কিন্তু আসলে আমাদের স্পিড আপ হয়েছে। এদিকে শনিবার রাতে নববর্ষ বরণের জন্য পালকি, ইলিশ মাছ, কাঠের বাঘ, তরমুজের ফালি, মোটিফ পাহারায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মোটিফে আগুনের ঘটনা তদন্তে চারুকলার ডিনকে আহ্বায়ক করে 4 সদস্যের কমিটি গঠন ও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে ঢাবি প্রশাসন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পুরনোকে বিদায় এবং নতুন উদ্দীপনায় পথ চলার বার্তা নিয়ে আসছে বাংলা নতুন বছর। ঐতিহ্যবাহী লোকজ আচার অনুষ্ঠানের সমন্বয়ে নতুন বর্ষকে বরণ করতে দিন রাত ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জেলার সাংস্কৃতিক কর্মীরা। যশোর, ময়মনসিংহ, কক্সবাজার ও কুমিল্লা থেকে সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। পহেলা বৈশাখকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালি সংস্কৃতিভূমি যশোর। ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও চলছে নানা প্রস্তুতি। বিশেষ করে উৎসবের প্রস্তুতিতে উদীচী, বিবর্তন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে চলছে নাচ, গান, নাটক ও গীতিনাট্যের মহড়া। সেই সঙ্গে চলছে শোভাযাত্রার জন্য পুতুল, পাখি, মুখোশ, পাপেট, ফেস্টুন তৈরির কাজ। এবারের পয়লা বৈশাখের আয়োজনে বড়দের নাটক, ছোটদের নাটক, বড়দের কবিতা আবৃত্তি এবং ছোটদের কবিতা আবৃত্তি থাকছে। আমাদের শিশুদের পরিবেশনা সব ক্ষেত্রে একটা ব্যাপক প্রস্তুতি চলছে, পাশাপাশি সাজসজ্জার কাজ, সবকিছু মিলে ব্যস্ত সময় পার করছে যশোরের সাংস্কৃতিক অঙ্গন।
বাংলা নববর্ষ 1432 উদযাপনে বিভাগীয় নগরী ময়মনসিংহে চলছে সাদামাটা আয়োজন। শনিবার সকালে গিয়ে নতুন বাজার বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কার্যালয়ে দেখা যায় বাংলা নববর্ষ উদযাপনে কাজ করছেন শিল্পীরা। তাদের আয়োজনে সোমবার সকাল 7টায় নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে কাচারিঘাট গিয়ে শেষ হবে। এই বছরে আমাদের একটু সীমাবদ্ধতা রয়েছে এবং প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটা এখান থেকে হবে না, এটা আখতারুজ্জামান কলেজ থেকে শুরু হবে। আমরা 7টায় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে আমরা র্যালিতে বের করব এবং সেই র্যালিতে আমাদের লোক সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির যে আমাদের চিত্রটা আমাদের সামনে থাকে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সেই যে সম্প্রীতি, সেটার একটা মেলবন্ধন আমরা সেখানে ঘটাবো। বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সংস্কৃতি কর্মীরা। কক্সবাজারের সাংস্কৃতিক সংগঠন সমূহের সম্মিলিত সাংস্কৃতিক মোর্চা হিসেবে গঠন করা হয়েছে পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। এদিকে কুমিল্লা জেলা প্রশাসকের আয়োজনে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল স্কুল ও কলেজ বিভিন্ন সংগঠনের ব্যানারে কোমলমতি বাচ্চাদের নিয়ে এবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠ থেকে একত্রিত হয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এবারের শোভাযাত্রা অন্যান্য বারের তুলনায় শঙ্কামুক্ত ও সত্যিকারের বৈশাখী আমেজের মধ্য দিয়ে উদযাপিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে পহেলা বৈশাখের শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, যেমনটি বলছিলাম, নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে পহেলা বৈশাখের প্রস্তুতি ব্রাহ্মণবাড়িয়ায়। এই মুহূর্তে পহেলা বৈশাখ ঘিরে কি ধরনের প্রস্তুতি দেখছেন, আর জানাবেন আয়োজকরা কি বলছেন? হ্যাঁ স্নেহা, বাংলা বর্ষকে বরণ করে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আমি এখন আছি জেলা শহরের যে শহীদ বীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে। এখানে যে বাংলা সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে কিন্তু তারা অনেকটাই কিন্তু একটা প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বর্ষবরণকে নিতে তারা ইতিমধ্যে যে গ্রামীণ পরিবেশে তারা কিন্তু যে বাংলার যে ঐতিহ্য দ্বারা কিন্তু তারা ফুটে তুলছেন। শিল্পী রং তুলে আচরে তারা যে বাঙালি লোক সংস্কৃতির যেসব ঐতিহ্য রয়েছে, ঐতিহ্য যারা কিন্তু তারা ফুটে তুলছেন। এছাড়াও যে আগামীকাল কিন্তু যে বর্ষবরণে যে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কিন্তু নানা কর্মসূচি কিন্তু রয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পাশাপাশি ছাড়া কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠন রয়েছে তারাও কিন্তু বিভিন্ন আয়োজন করবে। তো বাংলা সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে তারা 7 দিন ব্যাপী একটি মেলারও আয়োজন করেছে। যে মেলাতে প্রায় 15 থেকে 20টি স্টল থাকবে। এই স্টলে তারা বিভিন্ন ধরনের যে বাঙালিদের ঐতিহ্য তা থেকে ফুটে তুলবে। এখন আমি কথা বলবো যে সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার যে সাধারণ সম্পাদক রয়েছেন তার কাছ থেকে আপনাদের প্রস্তুতি সম্পর্কে যে আমাদেরকে বলতেন। আমাদের প্রস্তুতি তো আসলে প্রায় শেষ পর্যায়ে। আমরা এই বছর সাহিত্য একাডেমি প্রায় 39তম বৈশাখী উৎসব পালন করতে যাচ্ছি। এই বছরের উৎসবটি আমরা একটু ব্যতিক্রম ধর্মী নিয়েছি। আমাদের এই উৎসবের যে সাজসজ্জা, আমাদের সাহিত্য একাডেমি প্রশিক্ষণ বিভাগের ছাত্রছাত্রী, নাট্য এবং আবৃত্তি বিভাগের, তারা সকলে মিলে একদম হাতে খড়ির মাধ্যমে ওরা কাজগুলো করছে। আমাদের প্রফেশনাল কাউকে আমরা নিয়োগ দেইনি, আমরা নিজেরাই এই কাজগুলো করছি এবং আশা রাখছি এই কাজগুলো খুব চমৎকার ভাবেই আমরা উপস্থাপন করতে পারবো। এবং এই বৈশাখী মেলাটি আমরা আয়োজন করছি 39তম বছর যাবত এবং আমরা এর নেতৃত্বে আছে আমাদের কবি জয়দুল হোসেন, ওনার নেতৃত্বে আমরা এই উৎসবটি পালন করে থাকি। এবং এই উৎসবে যে দোকানগুলো থাকবে, দোকানগুলোতে মই, মুড়ি, মোয়া এগুলো থাকবে। এর ভিতরে বৈশাখীর যে কারো কাজগুলো থাকবে, সবগুলো থাকবে। আমি সকলকে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো যে আগামীকাল যে পয়লা বৈশাখ হচ্ছে, পয়লা বৈশাখে কিন্তু সকাল থেকে একটি র্যালি বের হবে। র্যালিটি শহরের যে মুক্ত মঞ্চ থেকে শুরু হয়ে শহরের যে ফারুকি পার্কে গিয়ে শেষ হবে। সেখানে কিন্তু দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। এখানে লাঠি খেলা, সাপ খেলা, তারপর পুতুল নাচ সহ বিভিন্ন মুরুগ লড়াই সহ বিভিন্ন ধরনের কিন্তু এখানে কর্মসূচি থাকবে। তো পয়লা বৈশাখের প্রস্তুতি নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ব্রাহ্মণবাড়িয়া পহেলা বৈশাখ ঘিরে শেষ সময়ের প্রস্তুতি। পার্বত্য জেলা বান্দরবানে বিশু উৎসবকে কেন্দ্র করে জমে উঠেছে তঞ্চঙ্গাদের সবচেয়ে আকর্ষণীয় ও প্রাচীনতম ঘিলা খেলা।
শনিবার সকালে নদীতে ফুল ভাসানোর পর ঘিলা খেলায় অংশ নিতে 3 পার্বত্য জেলা থেকে ছুটে আসেন শত শত প্রতিযোগী। খেলাকে ঘিরে বান্দরবানে চলে উৎসবের আমেজ। সহকর্মী আবুল বাশার নয়নের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। ঘিলা তঞ্চঙ্গাদের মতে একটি পবিত্র ফল, জংলি লতায় জন্মানো এক প্রকার সিম জাতীয় লতার বীজ। ঘিলা খেলা তঞ্চঙ্গাদের শত বছরের ঐতিহ্যবাহী একটি খেলা। নারী পুরুষ উভয়েই এই খেলায় অংশ নেন। গোল্ড কাপ নামে এই ঘিলা খেলার টুর্নামেন্টের আয়োজন করা হয়। দেশের পরিস্থিতি উন্নতি হওয়ায় এবার বান্দরবানে গোল্ড কাপ টুর্নামেন্টে 3 পার্বত্য জেলার 37টি দলের নারী পুরুষ অংশ নেয়। শনিবার সন্ধ্যার পর শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই ঘিলা খেলা চলে গভীর রাত পর্যন্ত। 3 পার্বত্য জেলা মিলে আজকের এই ঘিলা খেলা আয়োজন করা হয়েছে এবং তঞ্চঙ্গা জাতির মিলন মেলা বললে চলে। ঘিলা খেলাটা হচ্ছে আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য, এটা হচ্ছে আদিম যুগ থেকে চলে আসছে। এদিকে একই দিন বিকেলে বান্দরবানের রেইসা উচ্চ বিদ্যালয় মাঠে এই গোল্ড কাপ টুর্নামেন্ট দেখতে যান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার। বর্তমান সরকার কাউকে ছোট করে দেখতে চায় না। বাংলাদেশে যারা আছেন আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবার সমান অধিকার, সবাই সমান সুযোগ পাবে, সবাই সমান স্ট্যাটাস, সবাই সমান অধিকার। আমরা কোনোভাবেই কাউকে ছোট করে কাউকে বড় করে দেখতে চাই না। আমাদের চেষ্টা থাকবে এবং আপনারা যে আমাদের সংস্কৃতিকে যেভাবে আপনারা লালন করেছেন, যেভাবে সমৃদ্ধ করেছেন, এটার জন্য আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। যোগ দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামাল উসাই সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। এ সময় তারা পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে রাতে অতিথিবৃন্দ ফিতা কেটে খেলা উদ্বোধনের পর জমে ওঠে উৎসবস্থল। প্রসঙ্গত 2009 সাল থেকে তঞ্চঙ্গাদের ঘিলা খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হয়। আগামীতে এই আয়োজন আরো বড় পরিসরে ভিন্ন এলাকায় করতে চান আয়োজকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের রাখাইনপল্লীতে শুরু হয়েছে বৈশাখ উদযাপন। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। উৎসবের আমেজ কেমন দেখছেন আর বৈশাখ ঘিরে কি কি আয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এখন আছি কক্সবাজারের চৌফলদন্ডিতে, যেখানে রাখাইন অধ্যুষিত এরিয়া। এখানে তারা আজকে তাদের বান্ত আমাদের প্রথমটি যেটি জানিয়েছেন, তারা আজকে বৌদ্ধকে গোসলের মধ্য দিয়ে যুবক যুবতীরা তাদের প্রোগ্রামটি শুরু হয়েছে এবং আগামীকালকে তারা সকালে একটা র্যালি রয়েছে। র্যালির মধ্য দিয়ে তারা তাদের যুবকরা আসবেন এবং যারা পুণ্যার্থীদেরকে মন্দিরে তাদেরকে টেম্পল শপথ পানের মধ্য দিয়ে তাদের প্রোগ্রামটি চলবে এবং পয়লা বৈশাখের দিন, যেদিন তারা ওখান থেকে তাদের সাংহাই অনুষ্ঠান সহ যাদের যে বিভিন্ন প্রোগ্রাম গুলো রয়েছে সেগুলো তারা তাদের প্রতি বছর ন্যায় পালন করবে বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে তাদের যেই প্রোগ্রামটা ওরা অনারম্ভভাবে পালন করে। আমাদেরকে যেমন জানিয়েছে সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান, তারা জানিয়েছেন তাদের 3 দিন ব্যাপী প্রোগ্রামটা কক্সবাজারে এবারে খুব ভালোভাবে উদযাপন হচ্ছে এবং তারা তাদের কার্যক্রম গুলা নানাভাবে সাজিয়েছেন। বিশেষ করে র্যালি এবং শরবত পান সহ শুরু করে তাদের যেই বিষয়টা সেটা তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো তারা তাদের রীতি অনুযায়ী পালন করে থাকে এবং তারা পুরান বছরকে বিদায় এবং নতুন বছরকে বিদায় বরণের জন্য তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আরেকটা বিষয় যেটা হলো যে গ্রামে এই যে চৌফলদন্ডির একটা বিদায় এবং নতুন বছর এবং হাল কাটার জন্য তারা তাদের প্রোগ্রামটা করে থাকে। এই ছিল সর্বশেষ চৌফলদন্ডি থেকে ঐশী। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কক্সবাজারের রাখাইনপল্লীতে বৈশাখী উদযাপন নিয়ে বিস্তারিত।